এরপর কাকে অ্যারেস্ট করা হয়েছে? মুজাহিদ সাহেব, ইয়াং ম্যান লাইক মি, সাইদি সাহেব, ভেরি ইয়াং দ্যাট টাইম। Those young people that time who are the leader of Jamaat Islami now, who is leading the party, যারা পার্টির কার্যত নেতা, যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের জন্য বাধা, আওয়ামী লীগের রাজনীতি মানে আগামী দিনের রাজনীতির পথে বাধা, যারা বাংলাদেশে জামাত ইসলামী রাজনীতির বর্তমানে কান্ডারির ভূমিকা আছে, তাদেরকে অ্যারেস্ট করতেছেন। কিন্তু যিনি কান্ডারির ভূমিকা ছিলেন ৭১ সনে, ওনাকে কিন্তু অ্যারেস্ট করার প্রসঙ্গটা আসে নাই। রিসেন্টলি যেদিন খালেদা জিয়া ওনাকে দাওয়াত দিলেন, মানে জামাতের ইফতার পার্টিতে যেদিন খালেদা জিয়া এলেন, ওই দিন গোলাম আজমের সাথে ওনার মিটিং হয়েছে পত্রপত্রিকায়। এরপর দিনে দেখলাম ৩টা পত্রিকায় লিখেছে গোলাম আজম সাহেব নড়ে চড়ে এসেছেন, গভর্নমেন্ট চিন্তা ভাবনা শুরু করছে যে গোলাম আজম সাহেব এখন সম্ভবত নিজামী সাহেবের অ্যাবসেন্সে জামাতের হাল ধরা শুরু করছেন। অর্থাৎ যেহেতু গোলাম আজম সাহেব কিছুটা ভূমিকা পালন করতেছেন বলে গভর্নমেন্ট মনে করতেছে, সুতরাং হি শুড বি অ্যারেস্টেড নাও। হি ইজ নট বিং অ্যারেস্টেড বিকজ অফ হিজ হোয়াট দে ক্লেম। ওনার ভূমিকার কারণে, ওনারা যেই ভূমিকার কারণে বলতেছে ৭১-এর, সেই কারণে উনি অ্যারেস্ট ওনারা করতেছেন না। করতেছেন যেহেতু এখন একটু উনি নড়ে চড়ে বসেছেন, জামাতের রাজনীতি তো বন্ধ করে দিতে হবে, বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলতে হবে, এই প্রক্রিয়ার অংশ হিসাবে যারা জামাত ইসলামীর রাজনীতির ভূমিকা পালন করবেন, অগ্রগামী ভূমিকা, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আপনি তো সেই পুরনো রাজনীতির সেই পুরনো কাসুন্দি যদি আমরা বলি যে ইসলাম না, কাসুন্দি এই অর্থে বললাম যে যেমন আওয়ামী লীগ আসলে সবসময় একটা কথা সবসময় আমরা শুনি যে বাংলাদেশ ভারতের হয়ে গেল কিংবা ভারতের দালালরা আবার চলে আসলো। তো আপনি আবার সেই একই কথাই বললেন যে ইসলাম যেন বাংলাদেশে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়। তো এইটার সাথে ইসলামের কি সম্পর্ক আপনি যদি আমাকে বলেন? বাংলাদেশে তো গত ৩৭-৪০ বছর এই বিষয়টি নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক রাজনীতি করা হয়েছে। বাংলাদেশের তো এখনো ৯০% মানুষ কিংবা তার চেয়েও বেশি মানুষ তো এখনো মুসলমান। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, দিস ইজ এ ভেরি নাইস কোশ্চেন অ্যান্ড ভ্যালিড কোশ্চেন। সেটা হচ্ছে, দেখুন, জামাত ইসলামের রাজনীতিটা কিন্তু ইসলামিক আইডিওলজিকে প্রতিষ্ঠা করার জন্য, টু এস্টাবলিশ অ্যান ইসলামিক স্টেট, অ্যান ইসলামিক আইডিওলজি। জামাত ইসলামের যে দ্বন্দ্বটা, that is mostly ideological. স্পেসিফিকলি আমি যে কোশ্চেনটা বলি সেটি যে এই যুদ্ধাপরাধীদের বিচারের সাথে এই ইসলামের কি সম্পর্ক? বাংলাদেশে তো প্রায় আরো অনেকগুলি প্রতিষ্ঠিত ইসলামিক দল রয়েছে, বাট নট লাইক জামাত ইসলামী। আসবো আপনার কাছে। জামাত ইসলামী is the biggest and very powerful Islamic party in Bangladesh. মাত্র 2 জন সংসদ সদস্য। আমরা এই ইলেকশনের 2 জন সংসদ সদস্য নিয়ে কথা বলতেছি না। আপনি যদি ভোটের পার্সেন্টেজ হিসাব করেন, জামাত ইসলামী is a major political party in Bangladesh. In every respect, in political movement, in getting the support from mass people. আসবো আপনার কাছে। সম্ভবত একজন কলার অপেক্ষা করছেন, দেখে কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? জি। আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি। কে বলছেন? আপনার পরিচয়? আমার পরিচয়টা না দেওয়া বেটার। কোত্থেকে ফোন করেছেন আপনি? আমি ম্যানচেস্টার থেকে কথা বলছি। জি, আপনার অভিমত? আমার অভিমত হচ্ছে, আপনি যিনি অনুষ্ঠানটা পরিচালনা করছেন, দেখুন, আপনি যাদের সম্বন্ধে কথা বলছেন এরা কিন্তু বয়সে আপনার থেকে অনেক অনেক বড়। সামান্যতম যদি কারোর প্রতি শ্রদ্ধাবোধ থাকে তাহলে সাহেব বলে সম্বোধন করাটা খুব ভালো। আপনি বারবার করে জামাতের নেতাদের যে নামগুলো উচ্চারণ করেছেন, আমার কাছে মনে হয়েছে স্বাভাবিক যে ভদ্রতা সূচক যে সম্বোধনগুলো করা দরকার, এটা আমি আপনার মাধ্যমে আপনার ম্যানেজমেন্টকে জানাতে চাচ্ছি যে এই রকম ইয়া থেকে যদি আপনারা বিরত থাকেন তাহলে আপনি যে নিউট্রাল এটা প্রমাণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার একটি অভিমতের জন্য, এবং পাশাপাশি আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চ্যানেল ম্যানেজমেন্ট এই কথাটি অবগত হলেন। তবে একটি কথা বলতে চাই, এখন কোন রাজনৈতিক দলের কোন মহান নেতাকে যদি আমি সাহেব না বলি, সেই মহান নেতা কিন্তু কখনো ছোট হয়ে যাবেন না। আবার কোনো ছোট রাজনৈতিক দলের যদি খুব বড় একজন নেতাকে আমি সাহেব কিংবা স্যার সম্বোধন করি, সেই ছোট রাজনৈতিক দলের মহান নেতা কিন্তু অনেক মহান হয়ে যাবে না। এটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত অভিমত। এবং এখন যদি আমরা
এই বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমরা যদি এখানে টনি ব্লেয়ারকে টনি ব্লেয়ার বলি, টনি ব্লেয়ার সাহেব যদি বলতে না হয়, কিংবা ডেভিড ক্যামেরনকে যদি ডেভিড ক্যামেরন বলি, ডেভিড ক্যামেরন সাহেব যদি বলতে না হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যদি বলতে না হয়, শহীদ জিয়াউর রহমানকে যদি শহীদ জিয়াউর রহমান বলতে পারি, শহীদ জিয়াউর রহমান সাহেব যদি বলতে না হয়, তাহলে আমরা বাকি বাংলাদেশের রাজনীতিবিদ কিংবা পৃথিবীর যে কোনো রাজনীতিবিদকে নাম ধরে ডাকার গণতান্ত্রিক অধিকারটুকু আমাদের আছে বলে আমরা মনে করি। তারপরেও আপনার অভিমতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ধরনের চমৎকার অভিমত আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও এই অনুষ্ঠানে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে, এবং আমরা বিরতির আগে কথা বলছিলাম যে খুব শীঘ্রই হয়তো জামাতের সাবেক আমির গোলাম আজমকে গ্রেফতার করা হবে, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এবং তার প্রেক্ষিতে আমরা কথা বলছিলাম জনাব আবু বকর সিদ্দিক মোল্লার সাথে। এবারে আমি জনাব সৈয়দ শায়েক আহমদ, আপনাকে একই প্রশ্ন জিজ্ঞেস করব যে জামাতে ইসলামের মোটামুটি টপ যে মানুষগুলি আছেন, জামাতের আমির আছেন, সেক্রেটারি জেনারেল আছেন, কিংবা সাইদকে গ্রেফতার করা হয়েছে, এবং এখন আবার গোলাম আজমকে গ্রেফতার করা হবে। তো গোলাম আজম তো বাংলাদেশের রাজনীতিতে নিষ্ক্রিয়, এবং আবু বকর সিদ্দিক মোল্লা যেটি বলেছেন যে খালেদা জিয়ার সাথে ইফতার পার্টিতে দেখা করার আগে তাকে গ্রেফতার করা হবে, কিংবা তার বিরুদ্ধে বড় ধরনের কোনো অ্যাকশনে যাওয়া হবে, সেই ধরনের কোনো কিছু কিন্তু আমরা শুনিনি কিংবা দেখিও নি। তো হঠাৎ করে গোলাম আজমকে গ্রেফতার করার কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা রেখেছেন, এটা আমাদের বাংলাদেশের সব মানুষের কাছেই উনি সুপরিচিত ওই হিসাবে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উনি স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, এটা স্বীকৃত। বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে এটা একটা স্বীকৃতটা বলার প্রয়োজন নেই, কিন্তু প্রথম অবস্থায় করা হয় না এই কারণ যে ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে সেটা ওনারা বলছে যে ইনকোয়ারি করার পরে যদি তদন্তে দেখা যায় যে যাতে কোনো সঠিক ব্যক্তির সঠিক জড়িত থাকে তাকেই আমরা গ্রেপ্তার করব, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব যাতে সঠিকভাবে সুবিচার হয়। সেই লক্ষ্যেই পরবর্তীতে গোলাম আজম সাহেবকে গ্রেপ্তারের তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের পরিপ্রেক্ষিতেই, তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই সরকার চিন্তা করতেছে তাকে গ্রেপ্তার করার, যেহেতু এর আগে গ্রেপ্তার করার চিন্তা ভাবনা করে নাই। কিন্তু তাকে কেন আগে গ্রেফতার করার চিন্তা ভাবনা করা হয় নাই? এর আগে চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করে নাই সরকার ওই কারণে, যেহেতু সরকার মনে করছে যে যেহেতু তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি হওয়ার পরে তদন্তের পরিপ্রেক্ষিতে রিপোর্ট আসছে, এই পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। না, আমার প্রশ্ন হচ্ছে যে তিনি তো তখন মুক্তিযুদ্ধের সময় তিনি তো তখন জামাত ইসলামের এই দেশের আমির ছিলেন, পূর্ব পাকিস্তানের আমির ছিলেন তিনি। তো যদি কোনো ধরনের জামাতে ইসলামীকে ঘিরে কিংবা তখন যদি কোনো রাজনৈতিক দলের কিংবা যে ভূমিকাটা ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী যে ভূমিকাটা ছিল, কিংবা যে যুদ্ধ অপরাধ বিষয়ক যে ভূমিকাটা ছিল, সেটি তো সবার আগে গোলাম আজমের বিরুদ্ধেই আসা উচিত। কিন্তু গোলাম আজমের বিরুদ্ধে না এসে কেন বাকি যে 4 জন আছেন তাদেরকে অ্যারেস্ট করা হলো? বাকি যারা ছিল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সরাসরিভাবেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এমনভাবে জড়িয়েছিলেন যারা ওনারাও চিন্তাভাবনা ধ্বংসাত্মক চিন্তাভাবনায় এটা চিন্তাভাবনা করছিলেন। তখন গোলাম আজম সাহেব একটু নীরব ছিলেন এবং অন্যান্যদের মাধ্যমে উনি তার সুপরিকল্পিত চিন্তাভাবনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। কাজেই ওদেরকে প্রাথমিক অবস্থায় গোলাম আজমকে গ্রেপ্তার না করে যারা সরাসরিভাবে ষড়যন্ত্রে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি মনে করি। সরাসরিভাবে ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? মানে কখনকার ষড়যন্ত্র? এখানে কিন্তু ষড়যন্ত্রের কারণে গ্রেফতার করা হয়েছে যুদ্ধ অপরাধে জড়িত থাকার কারণে। যুদ্ধ অপরাধের সাথে সাথে সরকার যখন যুদ্ধ অপরাধের বিচারের চিন্তা ভাবনা করছে তখন থেকেই ওনারা জামাত ইসলামের ওইসব নেতৃবর্গ ওনারা বিভিন্নভাবে দেশে বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে ষড়যন্ত্র করতে থাকেন। এবং সরকারের যে এজেন্সিগুলার বিভিন্ন রিপোর্ট
দিয়েছে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই তাদেরকে গ্রেপ্তার করা আপনি হয়েছে। একজন আইনজীবী, কিন্তু এই ধরনের নিশ্চয়ই আপনি মামলা পরিচালনা করেন কিংবা তদন্তকারী সংস্থাগুলো যেগুলি রয়েছে সেগুলো রিপোর্টও আপনি নিশ্চয়ই দেখেন, কিন্তু সেখানে তো যখন গ্রেফতার করা হয় তখন তারা ষড়যন্ত্র করছেন এবং যুদ্ধাপরাধের সাথে সেই ষড়যন্ত্রের কোনো যোগসূত্র আছে কিনা এই ধরনের নিশ্চয়ই কোনো টার্ম ইউজ করা হয় নাই। আইনগতভাবে যদি আমরা বলি ষড়যন্ত্র তো কোনো তারা ষড়যন্ত্র করেছেন এই জন্য গ্রেফতার করা হয়েছে, কোথাও কিন্তু এই বর্ণনাটি নেই। তাদেরকে গ্রেফতার করা হয়েছিল প্রথমে অবমাননা করার জন্য, ও ইসলাম অবমাননার জন্য তাদেরকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে সেটিকেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নিয়ে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেটি করানো হয়েছে যে মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য 1971 সালে তারা যেসব মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছেন তার প্রেক্ষিতে। সেখানে কিন্তু কোথাও ষড়যন্ত্রের বিষয়টি জড়িত নয়। আমি মনে করি যে ওনারা ষড়যন্ত্র করেছেন বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধাপরাধ সেখানে কোনো বিষয় নয়। না, তা তো অবশ্যই যুদ্ধাপরাধের সাথে তো তারা ওনারা জড়িত অবশ্যই আছেন, এবং যুদ্ধাপরাধের যখনই সরকার যুদ্ধাপরাধের বিচারের পদক্ষেপ নিয়েছে তখনই ওনারা বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে ওনারা যোগাযোগ করেছেন, দেশেও যোগাযোগ করেছেন। এই যোগাযোগের পরিপ্রেক্ষিতে দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হইতে পারে বলেই সরকার তাদের গ্রেপ্তার করেছে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে উনি তো ওনার পরিচয় দিচ্ছেন একজন আইনজীবী, উনি তো আইনজীবীর মতো কথা বলতেছে না। মানে উনি কথা বলতেছে একজন আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে অথবা আওয়ামী লীগের একজন নেতা হিসাবে। বলতে হবে জামাত ইসলামের বিরুদ্ধে কথা অথবা ওনার দলের পক্ষে কথা, ওইভাবে কথা বলতেছেন। উনি একটা কথা বলেছেন, ওনার কথা দিয়ে আমি কথা বলতেছি যে তদন্ত রিপোর্টের ভিত্তিতে ওনাদেরকে এখন অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু দেখেন, আপনি কিন্তু একটু আগে বলেছেন যে জামাত ইসলামের 4 নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হচ্ছে মানে ইসলাম অবমাননার কারণে। জি। এরপরে উইদাউট এনি তদন্ত রিপোর্ট, উইদাউট এনি ইনভেস্টিগেশন দে হ্যাভ বিন শোন অ্যারেস্ট। তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে উইদাউট এনি ইনভেস্টিগেশন। অথচ ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের লতে স্পষ্ট বলা আছে যে আফটার ইনভেস্টিগেশন when they will be charged then they should be arrested. আপনি জানেন আনিসুল হক সাহেব যে বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী, উনি বলেছেন যে এটা আইন বিরুদ্ধ হয়েছে, যুদ্ধাপরাধ আইন বিরুদ্ধ হয়েছে, এটা হতে পারে না। এবং আমরা এবং আওয়ামী লীগের কোনো লয়াররা ওনার আইন দেখে, যেমন শফিক সাহেব ডিফেন্স করেছেন যে না এটা আইন সিদ্ধ হয়েছে, যেমন উনি বলেছেন না সবকিছু আইন সিদ্ধ হচ্ছে, কিন্তু আইনের কোনো ধারা উল্লেখ করে ওনারা বলতে পারেন না যেটা আনিসুল হক বলেছেন যে আইনের এই ধারা অনুযায়ী 11(3) এবং 3(1) যেভাবে রিলেট করা হচ্ছে সেটা অনুযায়ী উইদাউট ইনভেস্টিগেশন অ্যান্ড উইদাউট এনি অর্ডার ফ্রম দ্য ট্রাইব্যুনাল দে ক্যানট বি অ্যারেস্টেড অ্যাকর্ডিং টু দ্যাট ল। বাট তারা অ্যারেস্ট হয়েছে অন্য কারণে, তাদেরকে সৌন অ্যারেস্ট দেখানো হয়েছে উইদাউট এনি ইনভেস্টিগেশন। সুতরাং তাদের ব্যাপারটা হচ্ছে মানুষকে শাস্তি দাও, শাস্তি হচ্ছে মেন জিনিস। তদন্ত হোক বা না হোক অথবা ওনাদের বিরুদ্ধে কিছু আছে কিনা নাই সেটা মেন ব্যাপার না, আগে অ্যারেস্ট করো, জেলে পুরে রাখো, শাস্তি দাও। নট ফলোইং দ্য ডিউ প্রসেস, not following the law. আচ্ছা, তো এই এখন কি আপনার কাছে বিষয়টা সুস্পষ্ট? এখন আপনি কি বলবেন যে আপনি যে কথাটি বলেছেন যে ষড়যন্ত্র করা হয়, তারা ষড়যন্ত্রকারী ছিলেন কিংবা ষড়যন্ত্র করতে চেয়েছিলেন, তো ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র, কার বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা ষড়যন্ত্রটা কি? এটা হলো কি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার, যারা বাধাগ্রস্ত করার জন্যই সুপরিকল্পিতভাবে দেশ এবং বিদেশের সাথে ওনারা যোগাযোগ করছেন যাতে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, দেশে যাতে অরাজকতার সৃষ্টি হয়। ওই পরিপ্রেক্ষিতে সরকার স্বাভাবিকভাবে দেশে যখন কেউ অরাজকতার সৃষ্টি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। কাজেই বর্তমান সরকার এটাই চিন্তা ভাবনা করছে, যখন দেখছে দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে এবং আইনের বিধান রয়েছে যে যখনই কোনো এক মামলা অ্যারেস্ট করা হয়, পরবর্তী মামলায় যখন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন মনে হয় যে উনি দেশের জন্য ক্ষতিকারক কিছু করতেছেন, তখনই সরকার তাকে গ্রেপ্তার করতে পারে। এটা আইনের বিধান রয়েছে। কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটি সিদ্দিক মোল্লা যেটি প্রকাশ করলেন সেটি হচ্ছে যে কোনো যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বা যুদ্ধাপরাধের দায় যাদেরকে গ্রেফতার করা হবে তদন্ত শেষ হওয়ার আগে তাদেরকে গ্রেফতার করানো যাবে না। আন্ডার ইনভেস্টিগেশন তো গ্রেফতার করার বিধান রয়েছে যে কোনো মামলায়। That is not in war crime law. That is not in war crime law. যেহেতু এটা স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, সুতরাং Mr. স্পেশাল Advocate, this is not in war crime আমি law. আসবো আপনার কাছে। সম্ভবত একজন কল অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যাঁ, সম্ভবত আমরা এই কলারকে হারিয়ে ফেলেছি। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবং এই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমাদের দুজনই আজকে আইনজীবী রয়েছেন এবং একজন সরাসরি বাংলাদেশের আইনজীবী এবং তিনি আওয়ামী আইনজীবী পরিষদের সাথে সম্পৃক্ত এবং আরেকজন আছেন
জনাব আবু বকর সিদ্দিক মোল্লা এবং যিনি এখানে আইন পেশার সাথে নিয়োজিত। আমরা কথা বলছি যুদ্ধ অপরাধ বিষয় এবং যুদ্ধ অপরাধের যে আইনগত যে ভিত্তিগুলো রয়েছে, আইনগত যে বিভিন্ন দিক রয়েছে এবং যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের সন্দেহ কনফিউশনও রয়েছে, যে সন্দেহগুলো দূর করা অত্যন্ত প্রয়োজন। এবং পাশাপাশি কথা বলছি যে গোলাম আজমকে, জামাতের সাবেক আমির, যাকে গ্রেফতার করা হতে পারে বলে বিভিন্ন পত্রপত্রিকাতে এসেছে, সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনারা যদি কোনো অভিমত দিতে চান কিংবা এই যুদ্ধ অপরাধ বিষয়টি নিয়ে আমরা কোন পর্যায়ে যেতে পারি, আমরা কোথায় বর্তমানে আছি, কিংবা আপনাদের প্রত্যাশা কী, কিংবা এই বিষয়টির সাথে এমন কোনো বিষয় আরও সম্পৃক্ত করা উচিত কিনা যে বিষয়টি হয়তো আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য একটি শুভ পরিস্থিতি বা পরিণতির দিকে আমরা দেখতে পাবো, সেই বিষয়গুলি যদি আপনাদের থাকে কোনো কিছু বলার, সেই বিষয়গুলি আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে রাখতে পারবেন। জনাব সৈয়দ শায়েক আহমেদ, আমি আবার আপনার কাছে জিজ্ঞেস